নমস্কার বন্ধুরা, তোমরা সবাই জানো যে আর কিছুদিনের মধ্যে ডাব্লিউপি এপি কনস্টেবল পরীক্ষা হতে চলেছে। তাছাড়াও ডাব্লিউপি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা হতে চলেছে। এছাড়াও হচ্ছে কি তোমাদের এসআই পরীক্ষা এবং রেলওয়ে গ্রুপ ডি, এই অনেকগুলো পরীক্ষা হতে চলেছে। কিন্তু এই পরীক্ষাগুলোতে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কি ম্যাথ। যারা ম্যাথে 100% স্কোর করতে পারবে, যারা পরীক্ষার আগে চান্স পেয়েছে, তাদেরকে তোমরা জিজ্ঞাসা করতে পারো যে ম্যাথই হচ্ছে কি সবথেকে গুরুত্বপূর্ণ টপিক। এবং ম্যাথে যারা 100% স্কোর করতে পারে তারাই কিন্তু পরীক্ষাতে চাকরি পায়। তো আমরা সেই জন্য আজকে আজকে থেকে আমরা চেষ্টা করবো ডেইলি একটা করে ম্যাথের প্র্যাকটিস সেট করার। এখানে আমরা খুবই সুন্দরভাবে ম্যাথগুলোকে প্র্যাকটিস করবো যাতে আমাদের পরীক্ষাতে আর কোনো সমস্যা না হয়। তো চলো প্রথম কোশ্চেনটা আমরা দেখি। প্রথম কোশ্চেনটা খুবই একটা বেসিক কোশ্চেন আছে, যেটা খুবই একদম বেসিক কোশ্চেন। এটা কি বলেছে সেটা আমাদেরকে দেখতে হবে। যদি দুটি সংখ্যার সমষ্টি বলেছে কত, দুটি অনুপাত কত বলেছে 8:7, 8:7 এবং তাদের সমষ্টি কত বলেছে 450। তার মানে সমষ্টি যদি আমার অরিজিনাল অঙ্কতে যদি অরিজিনাল ভ্যালু যদি আমার বলে দেয় যে সমষ্টিকে, তাহলে আমাকে সমষ্টির অঙ্ক করতে হবে। এটা সমষ্টির অঙ্ক 15, এই 15 সমান অঙ্কতে বলেছে হচ্ছে কত ভ্যালু, এই 15 সমান অঙ্কতে ভ্যালু বলেছে কত 450। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে 30, 1 ইউনিটের ভ্যালু 30 হয়ে গেলে এখানে আমি কত, এর ভ্যালু কত 340, 240 এবং এর ভ্যালু কত 210। তাহলে একটা সংখ্যা হচ্ছে কত 240 আর একটা সংখ্যা হচ্ছে কত 210। আমরা এবার 2 নম্বর প্রশ্নটা করব। 2 নম্বর প্রশ্নতে কি বলেছে যে একটি বাক্সে সমসংখ্যক 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সা, তার মানে কত 1 টাকা 50 পয়সা আর হচ্ছে কত 25 পয়সা আছে। এবার এদের অনুপাত কি বলে সমসংখ্যক, মানে 1:1, তার মানে আমি এটা লিখব এরো x আছে, এরো x আছে এবং এরো x টাকা আছে। তার মানে এটা হয়ে গেল কি আমার কোয়ান্টিটি রেশিও। এবার বলছে কি বাক্সে মোট 35 টাকা আছে। এবার আমাদের এটাকে ভ্যালু বা টাকাতে ভাগ করতে হবে, টাকাতে ভাগ করতে হবে। তোমরা যারা জানো তারা জানো, যদি আমরা যদি 1 টাকাকে যদি আমরা এতে কনভার্সন করি, যদি আমরা 1 টাকাটাকে ভ্যালুতে কনভার্ট করি, তাহলে 1 দিয়ে ভাগ করতে মানে x থাকবে। যদি আমরা 50 পয়সাটাকে যদি আমরা টাকাতে কনভার্ট করি, তার মানে হচ্ছে 2 দিয়ে ভাগ করতে হয় সংখ্যাকে, যে নাম্বারটা থাকে। আর 50 পয়সাকে হচ্ছে কত আমরা 4 দিয়ে ভাগ করতে হয়। আমরা যদি এটাকে যোগ করে দিই, তাহলে আমরা যদি এটাকে যোগ করে দিই, এটা সমান হচ্ছে কত 35। তাহলে আমরা পাবো হচ্ছে কত 5 4x প্লাস হচ্ছে কত 2x প্লাস x, তাহলে 4 5 6 এবং 7। তাহলে আমরা পাবো হচ্ছে কত 7x বাই 4 ইকুয়াল টু 35। তাহলে আমি যদি 7 দিয়ে কাটি আমরা পাবো 5। তাহলে x এর ভ্যালু হয়ে গেল কত 20, x এর ভ্যালু হয়ে গেল কত 20। তাহলে আমার কি জানতে চাই, যেখানে দেখতে হবে যে প্রত্যেক মুদ্রার সংখ্যা কত, আমি প্রত্যেক মুদ্রার সংখ্যা কত ধরে দিলাম x, x এর মান আমার ধরে কত 20। এটা হয়ে গেল কি আমাদের অ্যানসার। এটা হয়ে গেল কি আমাদের অ্যানসার। দেখতে থাকো ভিডিওটা পুরো কন্টিনিউ, আমাদের আরো এরপরে আরো সবকটা অঙ্ক আমরা করব। এরপরে হচ্ছে কি আমাদের এই যে ম্যাথটা আছে সেটাকে তোমরা দেখো, সেম অঙ্ক যে আমাদের কয়েনের অঙ্ক, এখানে যে অঙ্কটা আছে সেটাকে আমরা করার চেষ্টা করি, তাহলে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। হচ্ছে একটি বাক্সে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সা, যেমন আরেকটা বললাম 1 টাকা 50 পয়সা আর হচ্ছে কত 25 পয়সা আছে আমাদের। তাদের অনুপাত বলে দিয়েছে অঙ্কের রেশিও কি হচ্ছে সংখ্যার অনুপাত। তাহলে কোয়ান্টিটির অনুপাত আমাদের কত বলেছে 1 2 4। তার মানে আমি লিখব 1x 2x এবং হচ্ছে কত 4x। বলছে ওই বাক্সে এত টাকা থাকলে 393 টাকা। তার মানে আমি এটাকে ভ্যালুতে কনভার্ট করব, মানে টাকায় কনভার্ট করব। 1 টাকাকে টাকাতে কনভার্ট করতে গেলে সংখ্যা থেকে তাকে 1 দিয়ে ভাগ করতে হয়, 2 টাকার ক্ষেত্রে 2 দিয়ে ভাগ করতে হয়। তাহলে আমি যদি 2 দিয়ে ভাগ করি 2x টা আমাদের x থাকবে এবং 25 পয়সার ক্ষেত্রে আমাকে ভাগ করতে হচ্ছে কত দিয়ে 25 পয়সার ক্ষেত্রে আমাকে ভাগ করতে হচ্ছে 4 দিয়ে। তার মানে আমাদের টোটাল x, তাহলে টোটাল টাকার ভ্যালু হয়ে গেল x প্লাস x প্লাস 3x। এবং এই 3x সমান আমরা কত করে দিয়েছে, 3x সমান আমরা কত বলেছে কত না 393, 393। তার মানে এই x সমান আমরা হয়ে যাবে কত 1 3 3 1। এবার আমার জানতে দিয়েছে হচ্ছে কত মোট কতগুলি মুদ্রা আছে। তার মানে আমরা এখানে মোট কতগুলি মুদ্রা আছে আমি দেখব। 4 আর 2 6, 6 আর 1 7, 7x। তার মানে আমাকে 7x এর ভ্যালু বার করতে হবে। 7x 7x আমি এখানে করব, 7x এর ভ্যালু বার করতে হবে। তার মানে হচ্ছে কত 7x। তাহলে 7 ইনটু হচ্ছে কত 1 3 3 1 131। তার মানে হচ্ছে 7 3 7 21 এর 17 হচ্ছে কত 2 7 917, 917 প্রতি কয়েন ছিল। মোট কতগুলো কয়েন ছিল 917টি কয়েন ছিল। বুঝতে পারলাম কি পারলাম না। নেক্সট কোশ্চেন আমরা যাব। নেক্সট আমাদের কোশ্চেন আমরা যাব। এবার একটা যে অঙ্কটা যেটা যদি সলভ করো সিম্পলিফিকেশনের অঙ্ক, এই অঙ্কটা খুবই শর্টে করা যায়। তোমরা যারা জানো না এই অঙ্কটা তোমরা কিভাবে করবে, তাদেরকে আমি বলে দিচ্ছি। দেখো এই জ্যাকগুলো সব দুই করে আছে,
গ্যাপগুলো 2 করে আছে, এই সূত্রটা মাথার মধ্যে রাখবে। 1 বাই ডিফারেন্স ডিভাইডেড বাই ফার্স্ট টার্ম মাইনাস লাস্ট টার্ম। এবার হচ্ছে কি ডিফারেন্স কি আছে 1 বাই 2। আচ্ছা ফার্স্ট টার্ম কি আছে, এবার ফার্স্ট টার্ম কি করে বানাবে, প্রথমের ক্ষেত্রে প্রথমেরটা আর দ্বিতীয় ক্ষেত্রে লাস্টের ক্ষেত্রে লাস্টেরটা। বুঝতে পারলাম, প্রথমের ক্ষেত্রে প্রথমেরটা, দ্বিতীয় ক্ষেত্রে আর লাস্টের ক্ষেত্রে লাস্টেরটা। তখন 1 বাই 2 মাইনাস 1 বাই 50। তখন আমি এখানে কত করছি, কত 50। আমি 50 থেকে এদিকে 2 যাবে, বাদ দিলে কত করে দেবো আপনাদের, কত 48। 48 বাই হচ্ছে কত 2, 48 বাই 2, 48 বাই 2। তার মানে আমার হচ্ছে কত এখানে হবে, এই কাজটা হয়ে যাবে কতটা 24। 24 তার মানে হয়ে যাবে উত্তর হয়ে যাবে কত আমার 0.48, 0.48। আমরা একটুখানি এই যে অঙ্কটা যদি এই অঙ্কটা আমরা একটুখানি যদি ভুল করলাম, কি ভুল করলাম সেটাকে আমাদেরকে ভালো করে যদি ফলো করে নিতে হবে। কি ভুল করলাম সেটাকে আমাদেরকে ভালো করে ফলো করে নিতে হবে। ধরো এই অঙ্কটাতে আমাদের এই সূত্রটা তো ঠিকই থাকবে, কিন্তু এখানে যদি আমরা দেখি যে এই অঙ্কটাতে প্রত্যেকটাতে যদি চার হচ্ছে কি কমন নেওয়া আছে। অ্যাকচুয়ালি এই সিরিজটা হচ্ছে আমি যদি 1/4 কমন নেই, 1/4টাকে কমন নেই, তাহলে আমার কি করে থাকছে, 1/4 কমন নিলে 1/3 করে থাকছে, ইনটু 1/6 করে থাকছে, প্লাস প্লাস হচ্ছে কত আমার এখান থেকে যদি 4 কমন চলে গেলে 6 করে 12 করে থাকছে, প্লাস 6 করে 12 করে থাকছে। এবার এখান থেকে যদি আমি 4 কমন নিই, 4 কমন নেই, তার মানে আমার এখানে পড়ে থাকবে হচ্ছে কত 4, এখান থেকে যদি 2 বাদ দিই, এখান থেকে যদি 2 ভাগ করি, তাহলে 24 ইনটু হচ্ছে কি আমার 48 করে থাকবে, 24 গুণিত 48 করে থাকবে। ঠিক আছে, এবার এই 6টাকে আমরা এইভাবে লিখতে পারি, এটাকে আমরা এইভাবে লিখতে পারি 1 মাইনাস হাফ প্লাস হচ্ছে কত 1 বাই 2। এটাকে আমরা এই যে প্লাস গুলো দেব, এটাকে আমরা লিখব কিন্তু 1 বাই 2 মাইনাস 1 বাই 3, এবং এটাকে আমরা লিখতে পারি হচ্ছে কত 1 বাই 3 মাইনাস 1 বাই 4, এবং হচ্ছে কি ডট 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 1 বাই 24 মাইনাস হচ্ছে কত 1 বাই 25 হবে, 25 1 বাই হচ্ছে কত 25 হবে। এবং এটা হচ্ছে কি 1 বাই 4, এটা তোমাদেরকে আগে খেয়াল করতে হবে, আমি এখানে এটাকে ওভারভিউ করে দিলাম যে 1 বাই 4টা হচ্ছে কি প্রত্যেকটাতে কমন আছে, 1 বাই 4টা প্রত্যেকটাতে কমন আছে। এবার আমরা যদি এখানে করি যে আমাদের প্রথমে সেম জিনিস, তোমরা যদি এইটাকে বাদ দিয়ে না এই সিরিজটা যেটা আছে সেটাকে তোমরা করো হচ্ছে কি ফার্স্টটা কমন ডিফারেন্স, ডিফারেন্স কত আছে দেখো 1 করে, মানে এটা অ্যাকচুয়ালি আছে এটা 1, এটা থেকে অ্যাকচুয়ালি 1 ইনটু 1, এটা যদি এটাকে যদি আমরা লিখি আরেকটা সিরিজ করি তাহলে এটা আছে 1 ইনটু 2 প্লাস হচ্ছে কত 2 ইনটু 3 প্লাস হচ্ছে কত 3 ইনটু 3 ইনটু 4, এরকম চলতে থাকবে। ঠিক আছে, এদের মধ্যে গ্যাপ হচ্ছে কত 1, তাহলে কমন ডিফারেন্স 1, 1 এর কোনো ধরনের তাহলে ফার্স্ট টার্ম মাইনাস লাস্ট টার্ম মাইনাস হচ্ছে কত 25, আর এখানে 4 যেটা আমাদের আছে তাহলে লিখে রাখতে হবে সবসময়, মানে 25 মাইনাস 8, 25 মাইনাস 8 যদি আমরা করি তাহলে মানে কত হবে 24, তার মানে 4 ইনটু 24 বাই হচ্ছে কত 25, 24 বাই 25, এবং আমরা যদি করি 24 বাই 100, 24 বাই 100 মানে 0.24, 0.24 হবে আমাদের অ্যান্সার, 0.24 হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে যে নম্বর 5 নম্বর আমাদের কোশ্চেন আছে সেটা আমরা দেখব। চলো পিতা পুত্রের বয়সের অনুপাত বলে যেটা 3:1, তাদের বয়সের অনুপাত 13:7 হবে, 13:7 হবে কত 20 বছর পর। আচ্ছা, পিতা পুত্র বর্তমান, পিতা এবং পুত্রের বর্তমান, এখানে যদি পিতা এবং পুত্রের বর্তমান বর্তমান বয়সের অনুপাত হবে কত, তাদের বর্তমান বয়সের অনুপাত কত। দেখো এখানে যেহেতু আমার অপশন নেই, অপশন থাকলে আমি অপশন টেস্ট করে ডাইরেক্ট করে দিতে পারতাম। ঠিক, অপশন টেস্ট করে আমরা ডাইরেক্ট অপশন টেস্ট করতে পারতাম, আমাদের হচ্ছে কি খুবই সুবিধা হতো। যেহেতু অপশন নেই সেহেতু আমরা কি করবো হচ্ছে কি অঙ্কটাকে সলভ করার চেষ্টা করবো, আর অপশন থাকলে অবশ্যই তোমরা অপশন টেস্ট করে করার চেষ্টা করবে, এটা নির্ভুল হবে তাড়াতাড়ি সব থেকে। চলো বলি বর্তমানে কি বলছে, বর্তমান বর্তমান ফাদার আর হচ্ছে কত সন, পিতা পুত্র বলেছে, পিতা পুত্র তার মানে কত 3:1, আর 20 বছর পর, 20 বছর হচ্ছে কি পর, 20 বছর পরে বয়সের অনুপাত হবে কত 13:7। এবার এই যে অঙ্কটা, এই অঙ্কটাকে তোমরা নানা রকম ভাবে করতে পারো, তোমরা এক্সেলে করতে পারো বা কোনাগুনি গুণ করে করতে পারো, যে কিন্তু খুশি তোমাদের করা সুবিধা হবে। আমি এটাকে কোনাগুনি গুণ করা সবথেকে বেটার মনে করি। এইভাবে আমি যদি গুণ করে দিই মানে 7 হচ্ছে কত এখানে, এখানে হচ্ছে কত, এখানে দুজনেরই হচ্ছে কি 20 করে বয়স হচ্ছে, তার মানে এই সাথে এই সাথে হচ্ছে কত 21, আর এই সাথে গুণ হয়ে গেলে কত এখানে 20 দুটো 140, আবার 13 5 13 65, আর এখানে হয়ে যাচ্ছে কত
13 দুটো 60। তাহলে আমি যদি এখানে 120 বাদ দিই তাহলে এখানে আমি পেয়ে যাচ্ছি কত ডিফারেন্স হচ্ছে কত 100। আর এখানে যদি আমি 21 বাদ দিই তাহলে 4 আর হচ্ছে কত 4 আর এখানে হচ্ছে কত 24। তাহলে আমরা পাচ্ছি কত 24, 24 সমান কত 100। আমরা পাচ্ছি কত 24 সমান 100। আমাদের কি মান জানতে চেয়েছে যে বর্তমানে পিতা পুত্রের মান কত। এটা এখানে ভুল করলাম, এখানে হচ্ছে 13 হবে। এটা যদি 3 আজকে 13 আজকে 13 উপরে গুণ হয়ে গেল, 13 আজকে 13 উপরে গুণ হয়ে গেল, 13 দুগুণ হচ্ছে কত 26, 13 দুগুণ 26। ঠিক। আচ্ছা, 13 দুগুণ 26। আচ্ছা, এবার এখানে হচ্ছে কত 7, 7 দুগুণে 14, 40 আর 3 7 21। এখানে যদি ডিভাইড করেন 9। আর এখানে হচ্ছে কত যদি আমি বাদ দিই তাহলে হচ্ছে কত 0। আর এখানে হচ্ছে কত 2 120। 9 সমান হচ্ছে কত 120। আবার 9 সমান 120। আমি হচ্ছে কি 3 এর মান বার করব। যদি আমি 3 এর মান বার করি তাহলে আমাকে কি করতে হবে? এটা কি করতে হবে? আমাকে 3 দিয়ে ভাগ করে আছে। মানে এখানে যদি আমি 3 দিয়ে ভাগ করি, 3 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে কত হবে আমার? এখানে আমাদের ভুল করেছিলাম, এই বিয়োগটা হচ্ছে কত 7। 13 থেকে এটা বিয়োগ করলে হচ্ছে কত 8। 8 সমান হচ্ছে কত 100। তার মানে 1 সমান 8 পূর্ণাঙ্গ 120 আর 3 সমান মানে এই যে ফাদারের ভ্যালু বার করতে হবে। আর 3 পূর্ণাঙ্গ 45। আচ্ছা, 3 পূর্ণাঙ্গ 45 আর এটা হচ্ছে কত 15। তার মানে পিতার বয়স হলো 45 এবং ছেলের বয়স হলো কত 15। 45 আর হচ্ছে কত 15। পরের অঙ্ক দেখলাম। 6 নম্বরে যে অঙ্কটা আছে এইটা হচ্ছে কি মিশ্রণের অঙ্ক দেওয়া আছে। এই অঙ্কটাকে আমরা দেখে কিভাবে শর্টের মাধ্যমে তাড়াতাড়ি করব। বলছে 40 লিটার একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত, দুধ ও জলের অনুপাত 5:3। ঠিক আছে, মিশ্রণে কত লিটার জল মেশালে মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:4 হবে। 5:4 হবে। তুমি রেশিও এখানে সহজ রেশিও দিয়ে তুমি এইভাবে করে নিতে পারো। আচ্ছা, আমাকে কি মেশাতে হবে জল। আচ্ছা, তার মানে যদি দুধের পরিমাণটা সমান আছে তার মানে 40 লিটারে যতটা দুধ আছে, 40 লিটারে যতটা দুধ আছে ঠিক আমি ধরে নিলাম যেটা মেশানোর পর 6 লিটার হলো। 6 লিটারে কতগুলো দুধ থাকবে, কতটা দুধ থাকবে? এবার 8 কোথায় গেল? 5 আর 3 8, টোটাল চলে গেল এখানে। আবার এখানে হচ্ছে কত 5 এর 9 চলে গেল এখানে। এটা আমি সমান হবে কেটে দিলাম। এটা কাটলাম হচ্ছে কত 5। তার মানে এখানে হয়ে গেল 5 সমান হয়ে গেল কত 5 এর 45। এবার আমাদের হচ্ছে কি কত লিটার জল মেশাবে। তার মানে আগে ছিল 40, এখন হয়ে গেল হচ্ছে কত 45। এর কত লিটার মেশাচ্ছি 5 লিটার জল মেশাবে। এটা তোমরা এইভাবে করবে। আবার আরেকভাবে করতে পারো, যেমন হচ্ছে রেশিও মেথড। রেশিও মেথড হচ্ছে কত 5:3 আর হচ্ছে কত 5:4। এটা হচ্ছে কত 8, এটা হয়ে গেছে তোমার হচ্ছে 9। এবার দেখো এখানে হচ্ছে কি আমার জল সমান থাকার কথা। জল এখানে 5 আছে, এখানে 5 আছে, আমাদের আর কিছু করার দরকার নেই। যদি সমান না থাকতো লসগুলো করে সমান করতে হবে। ঠিক। মানে ধরো এখানে হচ্ছে কত 3:5 কত কথা বলছে, এখানে আছে কত 4:6, 4:8, সরি 4:3 আছে। তার মানে এইটাকে আমাকে লসও করতে হতো 12। তার মানে এর সাথে 3 গুণ করতাম আর এর সাথে 4 গুণ করতাম, পরে দুটোকে 12 করতাম। আমাকে এটা এখানে করতে হচ্ছে না, সমান আছে। তার মানে আমি এখানে দেখো এখানে 3 ছিল কত হচ্ছে 1 হচ্ছে। 3 ছিল 1 হচ্ছে, এই 1 মিনিটের মান বার করতে হবে। কত দিতে পাবো 8। এই 8 সমান মান কত বলে দিয়েছে 8 সমান কত বলে 40, 1 এর মান 5। এটা হচ্ছে অ্যান্সার। দুটো আমার হচ্ছে কি একই প্রসেস, আর দুটোকে আমরা বিভিন্ন লজিকে করতে পারি। ঠিক। তারপর আমরা চলে যাচ্ছি 7 নম্বরে যে অঙ্কটা আছে সেটাকে যদি যত তাড়াতাড়ি তুমি করতে পারবে, এটা কিন্তু বেশিক্ষণের অঙ্ক না, তুমি কিন্তু ক্যালকুলেশনটা তোমাকে ঠিক করে করতে হবে। বলছি দুটি পাত্রে স্পিরিট এবং জলের অনুপাত যথাক্রমে 3:4, মানে দুটো এরকম পাত্র আছে। ঠিক আছে, দুটো পাত্র এইটাতে হচ্ছে কত রেশিওটা হচ্ছে স্পিরিট এবং জলের 4:3 এবং এখানে হচ্ছে কত 3:4। এবার এটা হচ্ছে কি একটা মেশানো হচ্ছে কি একটা পাত্রতে, সেখানে মেশানোর পর হচ্ছে কত রেশিওটা 1:1 বলেছে কি সমান হবে। তৃতীয় পাত্রে জল সমান হবে। জানতে চাইছি কি অনুপাতে মেশাবে। ধরো এখান থেকে x কোয়ান্টিটি নিলে এবং এখান থেকে y কোয়ান্টিটি নিলে, এই x:y এর হচ্ছে কি রেশিওটা আমাকে জানতে চেয়েছে। বলতে পারলাম কি অঙ্কটাকে বলতে চাইছে। এবার আমরা অঙ্কটাকে করার চেষ্টা করি। অঙ্কটাকে আমরা যদি করি, প্রথমে আমাদেরকে দেখতে হবে স্পিরিট আর জল, স্পিরিট আর ওয়াটার। প্রথমে আছে কত প্রথম পাত্রে 4:3 আর পরের পাত্র হচ্ছে কত 3:4। আচ্ছা, মেশানোর পর রেশিওটা কত 1:1। সব কটাকে আমি যোগ করব, 4 3 7, 4 3 7 আর হচ্ছে কত 2। ঠিক। 7 আর 2 লসাগু কত 14। তার মানে একে 2 দিয়ে গুণ করব, একে 2 দিয়ে গুণ করব, আর একে হচ্ছে কত 7 দিয়ে গুণ করব। গুণ করার পর কি হচ্ছে সেটাকে আমরা লিখব। গুণ করার পর নতুন যে আমাদের রেশিওটা হচ্ছে সেইটাকে আমাদেরকে আমরা লিখতে হবে। নতুন যে রেশিওটা হচ্ছে
নতুন যে রেশিওটা আছে সেটাকে আমাদেরকে লিখতে হবে। কি রেশিওটা হচ্ছে? রেশিওটা হচ্ছে কত? 4 গুণে 8। এই দুইটা এখানে চার, এই যে দুইটা, এই দুইটা যদি এখানে গুণ হয়ে যাবে, এই দুইটা হচ্ছে কি এর সাথে এখানে যদি গুণ হয় তার মানে এটা হয়ে যাবে 8, 8:6। আর এখানে হয়ে যাবে 2, আমাদের এটা হয়ে যাবে 3 গুণে 6, 6:8। আর এখানে হচ্ছে কি গুণ হয়ে যাবে 7 এবং হয়ে যাবে 7। আমরা হয় স্পিরিট নাহলে ওয়াটার যে কোনো একটাকে আমরা নিয়ে এই অপারেট করতে পারি। কিভাবে করতে পারি? একদিকে 8 লিখলাম, একদিকে 6 লিখলাম, এবং এখানে যদি মাঝখানে 7 লিখলাম, তাহলে এটা আমি যদি বিয়োগ করি এখানে কত 1, এখানে যদি বিয়োগ করি তাহলে এটাকে আগে না এই রেশিওটা আমাদের কত হয়ে যাচ্ছে? রেশিওটা আমাদেরকে কত হয়ে যাচ্ছে দেখো আমি রেশিওটা লিখব 1:1। 1:1 কি মনে করে 1:1 কত 1:1 এই উপরে বলে পয়েন্ট লিখছি এটা। তো বলি না বড় বড় যে রেশিও করে তাহলে কিন্তু আমাদের টাইম লাগবে। এটা কিন্তু বলতে গেলে আমাদের পরীক্ষার সময় আমরা পরীক্ষাটা আমাদের টাইম ভাবে করতে হবে। টাইম বেশি নিয়ে আমাদের বলে লাভ নেই। ঠিক। এরপর হচ্ছে কি আমরা 8 নম্বর কোশ্চেনটা দেখব। এরপরে আমাদের হচ্ছে কি একটা রিজনিং আছে। রিজনিং মানে নাম্বার সিরিজ। এটা ম্যাথে বাস্তব, রিজনিং বাস্তব। তো আমরা এটাকে পড়ার চেষ্টা করব। তো দেখো আমরা এখানে রিজনিং ছোট সংখ্যা থেকে আমরা বুঝতে পারছি না যে কি করে আছে। আমরা বড় সংখ্যা থেকে আগে দেখব। সাধারণত আমরা যদি গ্যাপ হয় সবসময় আমরা গ্যাপ হলে গ্যাপ দিয়ে চেক করলে আমরা ছোট সংখ্যা দিয়ে চেক করবো। আর যদি বড় সংখ্যাতে গুণ বা ভাগের চেক করতে তাহলে আমরা বড় সংখ্যা চেক করবো। আগে আমরা গ্যাপ চেক করার চেষ্টা করবো। এখানে গ্যাপ আছে কত? 4। আচ্ছা এখানে গ্যাপ হচ্ছে কত? 9। আচ্ছা এখানে গ্যাপ আছে কত? 5, 25। আচ্ছা এদের গ্যাপ আছে কত? তো 6 নাম্বার আছে তো এখানে গ্যাপ আছে কত? 9, 49। আচ্ছা এখানে তার মানে গ্যাপ আছে কত? 9, 1, 21, 121। এটা আমার গ্যাপ আসছে সব 121। তারপরে হচ্ছে কত আমাদের এখানে হচ্ছে কত? 13। আচ্ছা এবার গ্যাপ গুলো কেমন এসছে? গ্যাপ গুলো কেমন এসছে? যেমন হচ্ছে কত এটা? 2, 3, 2, 3, তারপরে হচ্ছে কত? 5, তারপরে 7, তারপরে হচ্ছে কত? 11, তারপরে হচ্ছে কত? এটা হচ্ছে কত? 169, 13। তার মানে সবকটা প্রাইম নাম্বার পরপর হচ্ছে কি স্কয়ার যোগ হয়েছে। তাহলে এখানে হচ্ছে কি 17 স্কয়ার যোগ হবে। 17 স্কয়ার, 17 স্কয়ার হচ্ছে কত? 289, 289, 289 আমি যদি যোগ করি তার মানে আমরা পাবো হচ্ছে কত? 9, 671। আমরা পাবো হচ্ছে কত? 671। তাহলে এটা হয়ে যাবে কি আমাদের এটা এই কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে এটা। নেক্সট আমরা কোশ্চেনে দেখব। এখানে যেটা আছে সেটা কিভাবে আমরা করবো সেটা দেখো। এটা যে এখানে যে অঙ্কটা আছে সেই অঙ্কটাকে আমরা কিভাবে করবো? বলছে যে এইখানে সংখ্যাগুলি কিভাবে আছে দেখো 4, 4 ইনটু 2 প্লাস 2 হচ্ছে কত? 10। আবার আমাদের হচ্ছে কত? 10, 10 ইনটু 3 মাইনাস 3 হচ্ছে কত? 27। আবার 27, 27 ইনটু হচ্ছে কত? 5, 27 ইনটু 5 প্লাস 5। 5 মধ্যে 5 সাথে 35, 27, 27 হচ্ছে কত? 5, 5 সাথে 35 মানে হয়ে যাবে 3, 5 গুণে 10 আর 3 13, 13 তাহলে হচ্ছে কি প্লাস 5 তার মানে কত? 124। মানে এটা আমাদের কি হবে? সকল দেখো প্রাইম নাম্বার পর পর আছে তার মানে 7 হবে। 7 ইনটু 7 ইনটু 7 এটা বড় সংখ্যা মাইনাস হবে। এবার মাইনাস করতে হবে। মাইনাস এরকম করো করে আমাদের জানাবো কি তোমাদের কত উত্তর আছে। ঠিক? তোমরা জানাবে অবশ্যই কত উত্তর আছে কমেন্টের মাধ্যমে। আর যদি না হয় আমি করে দিতে পারি এটা কত হবে? 900 আর 90 আর 90 থেকে 7 বাদ দিলে 93, 980 থেকে 7 বাদ দিলে 993। ঠিক? আমাদের এবার এই যে সিরিজটা আছে আমাদের এখানে হচ্ছে কি নাম্বার সিরিজ এটাকে আমরা কিভাবে করতে পারি? আমরা যদি দেখতে পাই 3 এর সাথে 9 গুণ করেছি 27 হয়েছে। 9 এর সাথে যদি আমরা যদি 27 এর সাথে আবার 9 গুণ করি তাহলে হয়ে যাবে কত? 343। আবার আমরা যদি 9 গুণ করি আর 9 গুণ করার দরকার নেই। ইউনিট যদি 7 আছে আবার এর সাথে গুণ করব যদি ইউনিট 7 না 3 আছে। তো এই অপশনে একটা অপশন একটা যদি ইউনিট 3 আছে সেটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। কথা বললাম এটা হচ্ছে ইউনিট ডিজিটের কনসেপ্টে দিয়েছে। কথা বললাম এটা হচ্ছে কি আমাদের 10 নম্বর কোশ্চেন। আমরা এবার 11 নম্বর কোশ্চেন দেখো এখানে একটা চক্রবর্তী সূত্রের অঙ্ক আছে। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। অনেকে অনেক বেশি ক্যালকুলেট করে হবে। কিন্তু চক্রবর্তী সূত্রে যারা কি করতে জানে তাদের কোনো কিন্তু কোনো সমস্যা সমাধান হবে না। কি বলছে? বার্ষিক বার্ষিক কত 5% হারে 3 বছরের জন্য একটি অর্থের চক্রবর্তী সুদ হয় একটি অর্থের চক্রবর্তী সুদ হয় কত? 2252.20 টাকা। একই হারে একই সময়ের জন্য
চক্রবৃদ্ধি সুদ সাধারণ সুদ কত করে বার করতে বলেছে। দেখো যখন আমাদের টাকা বলে দেবে, কিন্তু আমাদের যখন হচ্ছে কি পার্সেন্টেজ বলে দেবে, কিন্তু আমাদেরকে কি বলে দেবে না, প্রিন্সিপাল বলে দেবে না, তখন আমরা কিভাবে অঙ্কটাকে করতে পারি সেটা আমাদেরকে দেখতে হবে। তো চলো আমরা করি। বলছে 5 শতাংশ, প্রথমে আমাদের কি করতে হবে, 5 শতাংশ মানে 5 শতাংশ কত, 1 কবছর বলছে 3 বছর, এটা আমি কিউব করে দেবো, এটি কিউব করে দিলে কবছর 8 3 শূন্য, 3 শূন্য 8000, তার মানে আমি 1000 টাকা প্রিন্সিপাল ধরে নেব, 3 সমান ভাগ আগে যাতে প্রথমে ভাগ করে দেবো। এই যে 1 করলে 1 করলে আমি কবছর হবে 1 তাহলে 0 0 400, তাহলে এই 400 এই 400 এবং এই হচ্ছে কত 400, এটা আমি পেয়ে গেলাম 400 400 400। ঠিক 400 400 পেয়ে গেলে এই 400 একে একবার, এখানে একবার এবং এখানে একবার হচ্ছে একে আমাদের ইনস্টলমেন্ট দেবে, এটা একবার হচ্ছে কি ইন্টারেস্ট দেবে। মানে এই হচ্ছে কত, এর পরিমাণ হচ্ছে কত হয়ে যাবে কত 20 এবং হচ্ছে কত 20 20 এবং 20। ঠিক এবার এই যে আছে এই যে 400টা একে একবার হচ্ছে ইন্টারেস্ট দেবে, তার মানে হয়ে গেল কত 20। ঠিক আছে, এবার এই যে 20টা আছে, এই 20টা এইখানে একবার হচ্ছে কি ইন্টারেস্ট দেবে, এখানে একবার হচ্ছে কি ইন্টারেস্ট আমাদের হচ্ছে কি দেবে, এখানে একবার ইন্টারেস্ট দেবে, তার মানে 3 এর যে 1 হবে। তার মানে মোট আমাদের হচ্ছে কত, দেখো এখানে একটা দুটো তিনটে, 400 মানে হচ্ছে কত 1200, একটা দুটো তিনটে মানে হচ্ছে কত, তিনটে কুড়ি মানে 7 আর 1, তার মানে 0 6 আর 2 1, মানে 1261 টাকা আমাদের হচ্ছে, কত টাকা হচ্ছে কি 1261 টাকা, 1261 টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি। এবার আমরা 1261 টাকা এখানে যে দেখতে পাচ্ছি, আমরা যদি দেখি যে এইটা সমান হচ্ছে কত, আমাদের হচ্ছে 2 5 2 দশমিক 2 শূন্য, মানে 1 সমান কত হবে 2 5 2 দশমিক 2 শূন্য ডিভাইডেড বাই 1 2 6 1। এবার আমাদের আমরা কিন্তু এবার করবো না, আমরা প্রিন্সিপাল বার করতে হবে, আমাদের বলে যেখানে এসআইটা, তাহলে এসআই মানে হচ্ছে কত, আমাদের এই 1200 টাকার উপরে মানটা বার করলে হয়ে যাবে, মানে ইনটু ইনটু হচ্ছে কত 1200 সমান কত। এবার এখানে আমরা দুটো শূন্য তুলে দুটো শূন্য তুলে এবং এই শূন্য এবং এই শূন্য আমরা ছেড়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা আমরা যদি এটা কিভাবে করে নিই, ইনটু 10 করে নিই, ইনটু যদি আমরা 10 করে নিতে পারি, তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি যে আমরা যদি এটাকে 2 দিয়ে গুণ করি, 2 7 গুণে 12, এইটা আমাদের হচ্ছে কি ডবল আসছে, মানে এটা আমি কেটে দিতে পারি 2 দিয়ে, এটা আমরা 2 দিয়ে করে দিলাম, তাহলে 12 দুগুণে 24 গুণ করলাম, এখানে একটা শূন্য ছিল, এই শূন্য এখানে একটা শূন্য থাকবে, আমরা 12 গুণে 2400 টাকা, তার মানে আমাদের হচ্ছে কি এখানে সুদ কত টাকা হবে 2400 টাকা। যারা ঠিক করতে জানবে তারা কিন্তু খুব সহজেই সরল সুদের অঙ্ক এবং চক্রবৃদ্ধি সুদের অঙ্ক করতে পারবে, নাহলে কিন্তু এই অঙ্কটা তোমরা যদি করতে যাও সাধারণ নিয়মে অনেকটা টাইম লেগে যাবে, এইভাবে করবে তোমরা। এবার এখানে একটা যদি চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের অঙ্ক আছে, এটাকে আমরা করার চেষ্টা করি। ঠিক আছে, এই অঙ্কটাকে আমরা নানা রকম ভাবে করতে পারি। ঠিক আছে, এর একটা সূত্র আছে, যেমন আমরা যদি লিখতে পারি সিআই ইকুয়াল টু এসআই ইনটু 1 plus r by 200, কিন্তু এটা only for 2 year, 2 year থাকলে এই আমরা সূত্র করতে হবে। এখানে কত আছে 40.80, আর এসআই কত আছে, এখানে এসআই আছে কত 40, তাহলে আমি এখানে চলে গেলাম 200, আমরা এখানে হয়ে গেল। এবার হচ্ছে কত r by 200, আর জানতে চাইছি এখানে হচ্ছে কত 200, 200 আর এখানে হচ্ছে কত 200 প্লাস হচ্ছে কত r, 200 প্লাস r, তাহলে এই শূন্য এই শূন্য এবং এই শূন্য এই শূন্য আমরা কাটলাম, এবং এখান থেকে এই শূন্য আমরা কাটলাম, আর এখানে আমি যদি কাটি 7 দিয়ে কাটলাম 7 দিয়ে 40, তাহলে কত 220, তাই তো 220। এবার এটা দিকে গুণ হয়ে গেলে কত 204, এটা দিকে গুণ হয়ে গেলে কত হবে 204, আর এখানে কত 200, তারপর কত আর এর মধ্যে হয়ে গেল 4%। তোমরা যদি এই সূত্রটা জানতে তাহলে এই সূত্রটা অঙ্কটাকে তোমরা ইংলিশে করে ফেলতে পারতে, ইংলিশে করে ফেলতে পারতে, বাট যারা জানো না তারা কিভাবে বলবে, তাদের এই কোনো কি প্রবলেম করতে জানবে, এমন কোনো অঙ্ক নেই। আচ্ছা 440 টাকা, 40 টাকা মানে কত বছর সমান সমান হবে, এবং সকল কিছু এক্সট্রা কি পাচ্ছে, সকল কিছু এক্সট্রা কি পাচ্ছে, এক্সট্রা পাচ্ছে হচ্ছে কত 80 টাকা। এই 80 টাকাটা কি এসছে এখানে, এই 80 টাকাটা কার উপরে চলেছে 2 টাকার উপরে, তার মানে 2 টাকার উপরে 0.80 কিন্তু হচ্ছে কত 100, এখানে চলে এলো কত 100, আর 100 কেটে গেল হয়ে গেল কত 4%। যারা জানবে কি ফর্মেশন করতে, তারা কোনো সূত্র করতে কিছু আনার দরকার নেই, জিনিসের মধ্যে তারা অঙ্কগুলোকে করুন, পরের কোশ্চেন করবে। চক্রবৃদ্ধি সুদ সরল সুদের আরেকটা খুব সুন্দর অঙ্ক এসেছে, সেই অঙ্কটাকে আমরা পড়ে দেখি। বলছি কি সাধারণ সুদে 8% হারে একটি আসল 40% বৃদ্ধি হয়, একটি আসল 40% বৃদ্ধি হয় আমাদের, এবং একই হারে একই হারে হারটা কোথায়, হারটা যদি মানে রেট বলে দেয় তাহলে আমরা যদি বলি 40% বৃদ্ধি হয়, 40% বৃদ্ধি হয়, তখন কত 100 টাকা,
টাকাটা হচ্ছে কত 24% ইন্টারেস্ট কত বছরের জন্য 8 বছরের জন্য কিন্তু আর টাকা আমি বার করব ডিভাইডেড বাই 100 শুধু শুধু কেটে গেল আল্লাহ হচ্ছে কত 5 আমার তার মানে হচ্ছে কি আর সমান পেয়ে গেলে হচ্ছে কত 5% 5% বেড়ে গেল এবার আমাদের হচ্ছে কত 30000 টাকা 30000 টাকা হচ্ছে কত 30000 টাকা হচ্ছে কত 30000 টাকা হচ্ছে যে কত বছরের জন্য 2 বছরের জন্য 30000 টাকা 2 বছরের জন্য মানে 2 বছরের জন্য আমাদের এটা মেনটেন করতে হচ্ছে তাহলে 5 + 5 লাখ কত 25/100 মানে আমার হয়ে গেল 10.25 এটা আমি কিভাবে বলা যায় প্রথমে আমরা এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট কত করে দুটো বলছি এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট সূত্র কি 2a প্লাস হচ্ছে কত a স্কয়ার বাই 100 এটা যদি আমি বার করি ডাইরেক্ট আমি বলছি কি এটা আমি 3% এখানে আমি 30000 টাকা ইনটু হচ্ছে কত 10.25% নিচে চলে যাবে 1 2 3 4 1 2 3 4 তিন দিয়ে গুণ করবো 3 হচ্ছে 75 আর হচ্ছে কত 300 সব জিনিসগুলোকে জানতে হবে এগুলো যদি খুব কনসেপ্টের ব্যাপার যেগুলো তোমাদের কোনো বইতে পাবে না বইতে পারলাম কি পারলাম নেক্সট কোশ্চেনে চলে যাবো আমরা এটা যেটা আছে সেটা হচ্ছে সরল উদাহরণ এখানে কি আছে বলছে একজন লিখে দেখতে পান যে সুদের বার্ষিক হার 8% থেকে 7.4% কমে যাওয়ার কারণে তার বার্ষিক আয় কমেছে 1 টাকা পার্সেন্টেজ কমেছে কত রকম আমরা যদি এখানে বাদ দিই তার মানে আমরা এখানে যদি বাদ দিই তাহলে 4 7 28 28 3 হচ্ছে কত 31 28 29 30 31 31/4 31/4 কত ছিল আগে আর আমার কত কমেছে আমার কত কমেছে 4 আসলে 32 32 মানে 1/4% কমেছে এই 1/4% কমার ফলে আমার হচ্ছে কি কত টাকায় কমেছে এত টাকা এটা কি আমরা সিম্পল ইন্টারেস্টে শুদ্ধ করে দেবো এসআই এসআই কত হচ্ছে 1.6 প্রিন্সিপালটাকে ধরলাম কি রেট অফ ইন্টারেস্ট এটা হচ্ছে 1/4% থেকে 100 দিয়ে দিলাম আর হচ্ছে কি টাইম আমি 1 ধরে নিলাম কারণ হচ্ছে কি 1 বছর তার বার্ষিক আয় কমছে তার মানে আমার নিচে চলে এলো কত 100 ঠিক এই 100 আর 100 কেটে গেল তার মানে আমি যদি 4 দিয়ে গুণ করি 0 4 দিয়ে 20 শূন্য না হতে হবে 2 4 5 6 আর 4 6 24 24600 24000 হচ্ছে কত 600 হচ্ছে কি আমাদের অ্যান্সার এই অঙ্কগুলোকে এইভাবে সঠিক আমাদেরকে কিন্তু করতে হবে খুব